নমস্কার, আমি তুলি। প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে। তুলির সাহিত্য সম্ভারের আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিষ্কৃতি উপন্যাসের চতুর্থ তথা অন্তিম পর্ব। আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি 3টি পর্বের মাধ্যমেই এই উপন্যাসটি শেষ করব, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণবশত আমাকে এটা 4টি পর্বের মাধ্যমে শেষ করতে হচ্ছে। শুরু করছি আজকের উপস্থাপনা নিষ্কৃতি উপন্যাসের অন্তিম পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম প্রায় বছর খানেক হয়ে গেল বাড়ির ছোট বউ শৈলজা তার 2 সন্তান এবং স্বামীর সহিত মাত্র একটি বাক্স নিয়ে দেশের বাড়িতে চলে গিয়েছে। কোনো একটা অভাব লইয়া তা সে যতই গুরুতর হোক, মানুষ অনন্তকাল শোক করিতে পারে না। সিদ্ধেশ্বরীর কাছে তাহার শয্যার শূন্যতা ক্রমশ পূর্ণ হইয়া আসিতে লাগিল। শৈলর ঘরের দিকটা তিনি মাড়াইতেই পারিতেন না। এখন সে বারান্দা স্বচ্ছন্দে পার হইয়া যান, মনেও পড়ে না। কানাই পটলের সংবাদ তিনি বিবিধ উপায়ে সংগ্রহ করিবার জন্য অহরহ উৎকণ্ঠিত থাকিতেন। এখন সে উৎকণ্ঠার অর্ধেক তিরোহিত হইয়া গেছে। এইরূপে সুখে দুঃখে 1 বৎসর ঘুরিয়া গেল। সেদিন হঠাৎ সিদ্ধেশ্বরীর কানে গেল যে দেশের বিষয় লইয়া আজ 6 মাস ধরিয়া ছোট দেবরের সহিত তাহাদের মামলা চলিতেছে। মোকদ্দমা চালাইতেছে হরিশ নিজে। দেওয়ানি তো চলিতেছেই, গোটা 2 ফৌজদারিও ইতিমধ্যেই হইয়া গেছে। খবর শুনিয়া সিদ্ধেশ্বরী ভয়ে ভাবনায় পরিপূর্ণ হইয়া উঠিলেন। স্বামীর নিকট হইতে সম্পূর্ণ কৌতূহল নিবৃত্তি করিবার মতো সংবাদ জানার সুবিধা হইবে না জানিয়া তিনি সন্ধ্যার সময় হরিশের কাছে গিয়া উপস্থিত হইলেন। বলিলেন, বলো কি ঠাকুরপো, ছোট ঠাকুরপো করছে তোমার দাদার সঙ্গে মামলা? হরিশ উচ্চ অঙ্গের একটুখানি হাস্য করিয়া কহিলেন, তাই তো হচ্ছে বৌঠান। সিদ্ধেশ্বরীর মুখ পাংশু বর্ণ করিয়া বলিলেন, আমার যে বিশ্বাস হয় না মেজ ঠাকুরপো, এখনো যে চন্দ্রসূর্যি উঠছে। নয়নতারা খাটের একধারে বসিয়া খেদিকে ঘুম পাড়াইতেছিল। মৃদু স্বরে কহিল, সে তো উঠছেই দিদি। আর এই ছোট দেওরকেই তোমার হাজার হাজার টাকা ব্যবসা করতে দিয়েছ, সেসব তো তখন যায়নি, যাচ্ছে এখন। সিদ্ধেশ্বরী দুঃসহ বিস্ময়ে কিছুক্ষণ মৌন থাকিয়া জিজ্ঞাসা করিলেন, মোকদ্দমা কেন? হরিশ বলিলেন, কেন? দেখলুম মোকদ্দমা না করে উপায় নেই। দেশের বিষয়ই বিষয়। দেখলুম আমরা গেলে আমাদের মণি হরি বিপিন খুদে 1 কাঠা জমি জায়গা তো পাবেই না, দেশের বাড়িতে হয়তো ঢুকতে পর্যন্ত পারবে না। ধরো না বড় বউ, দেশে যা কিছু আছে সেই সমস্ত দখল করে বসে গেছে। খাজনাপত্র আদায় করছে, খাচ্ছে দাচ্ছে, একটা পয়সা পর্যন্ত দেবার নাম করে না। বিষয় যা কিছু তা তো দাদাই করেছেন, অথচ দাদার চিঠির একটা জবাব পর্যন্ত দিলে না। এমনই নেমো খারাম রমেশ। আমিও বাড়ি থেকে তাকে বার করে দিয়ে তবে ছাড়বো, এই আমার প্রতিজ্ঞা। সিদ্ধেশ্বরী আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, আচ্ছা তারাই বা ছেলে পিলে নিয়ে যাবে কোথায়? হরিশ বলিলেন, সে খবরে আমার তো দরকার নেই বড় বউ। সিদ্ধেশ্বরী জিজ্ঞাসা করিলেন, তোমার দাদা কি বললেন? হরিশ বলিলেন, দাদা যদি তেমন হতেন তাহলে তো ভাবনা ছিল না বড় বউ। যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম রমেশ তাঁর খেয়ে পড়ে তাঁর টাকায় তাঁরই বিষয় নিয়ে গোলযোগ বাঁধিয়েছে, তখন তিনি মত দিলেন। ফৌজদারিতে রমেশ তো দাদাকেই জড়িয়ে তোলার চেষ্টায় ছিল, অনেক কষ্টে আমাকে সেটা ফাঁসাতে হয়েছে। নয়নতারা ফিস ফিস করিয়া বলিল, আচ্ছা ছোট ঠাকুরপোই যেন দোষী, কিন্তু আমি কেবল ভাবি দিদি, ছোট বউ কি করে এতে মত দিলে? আমরা আর সবাই দুষ্টু বজ্জাত হতে পারি, কিন্তু সে তার বড় ঠাকুরকে তো চেনে।
তাকে জেলে দিয়ে সে কি সুখ পেত? সিদ্ধেশ্বরীর আপাদ মস্তক বারংবার শিহরিয়া উঠিল। তিনি আর একটি কথাও না বলিয়া বাহির হইয়া গেলেন। তথা হইতে আসিয়া সিদ্ধেশ্বরী স্বামীর ঘরে প্রবেশ করিলেন। গিরিশ যথারীতি কাজে ব্যস্ত ছিলেন। মুখ তুলিয়া স্ত্রীর মুখের প্রতি চাহিতেই তাহার অস্বাভাবিক পাণ্ডুরতা আজ তাহারও চোখে পড়িল। হাতের কাগজখানা রাখিয়া দিয়া বলিলেন, আজ কখন জ্বর এলো? সিদ্ধেশ্বরী অভিমান ভরে বলিলেন, তবু ভালো, জিজ্ঞাসা করলে। গিরিশ ব্যস্ত হইয়া কহিলেন, বিলক্ষণ, জিজ্ঞাসা করিনি তো কি? পরশু তো মণিকে ডেকে বললুম তোর মাকে ওষুধ টষুধ দিস। তা আজকালকার ছেলেগুলো হয়েছে এমনই সব যে বাপ মাকে পর্যন্ত মানে না। সিদ্ধেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন, বুড়ো বয়সে মিথ্যে কথাগুলো আর বলো না। 15 দিন হয়ে গেল মণি তার পিসির ওখানে এলাহাবাদে গেছে, আর তুমি তাকে পরশু জিজ্ঞাসা করলে? কখনো যা করনি তা কি আজ করবে? তা নয়, আমি সেজন্য আসিনি। আমি এসেছি জানতে ব্যাপারটা কি। ছোট ঠাকুরপোর সঙ্গে মামলা মোকদ্দমা কিসের? গিরিশ মহা খাপ্পা হইয়া উঠিলেন। সেটা একটা চোর, চোর একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। বিষয়পত্র সব নষ্ট করে ফেললে। সেটাকে দূর করে না দিলে দেখছি আর ভদ্রস্থ নেই। সমস্ত ছাড়খাড় ধ্বংস করে দিলে। সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন, আচ্ছা তা যেন দিলে, কিন্তু মামলা মোকদ্দমা তো শুধু শুধু হয় না, টাকা খরচ করা তো চাই। ছোট ঠাকুরপো টাকা পাচ্ছে কোথায়? ইতিমধ্যে হরিশ নামিয়া আসিয়া ছেলেদের পরিবার ঘরে যাইতেছিলেন। দাদার উচ্চ কণ্ঠে আকৃষ্ট হইয়া ধীরে ধীরে ঘরে ঢুকিলেন। তিনি জবাব দিলেন, টাকার কথা তো এই মাত্র মেজবউ বলে দিলেন বড় বৌঠান। পাটের দালালির নাম করে দাদার কাছ থেকে 1000 চারেক নিয়েছিল, সেটা তো হাতে আছেই। তাছাড়া ছোট বৌমার হাতেই তো এতদিন টাকা কড়ি সমস্ত ছিল, বুঝেই দেখো না। গিরিশ পুনরায় উত্তেজিত হইয়া বলিলেন, আমার সর্বস্ব নিয়ে গেছে, কিছু কি আর রেখেছে হে হরিশ? সেটা একেবারে বেহেড লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। শুক্রবার দিন কোর্টে এসে বলে বাড়িঘর তোর মেরামত করতে হবে, 500 টাকা চাই। হরিশ অবাক হইয়া গেলেন। বললেন, কি সাহস তো কম নয়। গিরিশ কহিলেন, সাহস বলে সাহস? একেবারে লম্বা ফর্দ। এখানটা সারাতে হবে, ওখানটা গাঁথাতে হবে, এটা না বদলালে নয়, ওটা না করলেই চলে না। শুধু কি তাই, সংসারের অনটন, শীতের কাপড় চোপড় কিনতে হবে, ধান কিনে আলু কিনে রাখতে হবে, এমনই হাজারো খরচ দেখিয়ে আরো 300 টাকা দরকার। হরিশ অসহ্য ক্রোধ কোনো মতে সংবরণ করিয়া শুধু কহিলেন, নির্লজ্জ। তারপরে? গিরিশ বলিলেন, ঠিক তাই, হতভাগার একেবারে লজ্জা শরম নেই, একেবারে নেই। এই 800 টাকা নিয়ে তবে ছাড়লে। নিয়ে গেল? আপনি দিলেন? গিরিশ বলিলেন, না হলে কি ছাড়ে? নিয়ে তবে উঠল যে। হরিশের সমস্ত মুখখানা প্রথমটা অগ্নিবর্ণ হইয়া পরক্ষণেই ছাইয়ের মতো হইয়া গেল। স্তব্ধ হইয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিলেন, তাহলে মামলা মোকদ্দমা করে আর লাভ কি দাদা? গিরিশ তৎক্ষণাৎ বলিলেন, কিচ্ছু না, কিচ্ছু না। নিজের সংসারটা যে চালিয়ে নেবে হতভাগার সেটুকু ক্ষমতাও নেই, এমনই অপদার্থ হয়ে গেছে। শুনি বৈঠকখানায় দিব্যি আড্ডা বসিয়ে দিন রাত তাস পাশা এসব চলছে, আর খাচ্ছেন ব্যাস। মানুষ যেমন শিব স্থাপনা করে, আমাদেরও হয়েছে তাই। বুঝলে না হরিশ? বলিয়া নিজের রসিকতায় নিজেই মাতিয়া উঠিয়া হো হো রবে হাসিয়া ঘর ভরিয়া দিলেন। হরিশ আর সহ্য করতে না পারিয়া নিঃশব্দে উঠিয়া গেলেন। দাঁতে দাঁত চাপিয়া বলিতে লাগিলেন, আচ্ছা, আমি একাই দেখছি।
মাঘ মাসের 22-এ মোকদ্দমার দিন ছিল। 20-এ গিরিশের এক জ্ঞাতি কন্যার বিবাহে কন্যার পিতা আসিয়া গিরিশকে চাপিয়া ধরিলেন। দাদা, তুমি উপস্থিত থেকে আমার মেয়ের বিবাহ দাও, এই আমার বড় সাধ। তোমাকে একটি দিনের জন্যেও অন্তত দেশে যেতে হবে। না শব্দটা গিরিশের মুখ দিয়া বাহির হইবার জো ছিল না। তিনি তৎক্ষণাৎ রাজি হইয়া বলিলেন, যাব বই কি ভায়া, নিশ্চয় যাব। কন্যার পিতা নিশ্চিন্ত হইয়া প্রস্থান করিলেন। কিন্তু এই নিশ্চয় কথাটার বাস্তবিক অর্থ যথাকালে যে কি হইবে তাহা সবচেয়ে বেশি জানিতেন সিদ্ধেশ্বরী। সুতরাং প্রতিশ্রুতির বিবরণ যদিচ স্বামী বিস্মৃত হইয়াছিলেন, স্ত্রী হন নাই। 20-এ সকালে গিরিশ আকাশ হইতে পড়িয়া কহিলেন, বলো কি, আজ যে আমার সেই জয়পুরে না, সে হবে না, তোমাকে যেতেই হবে। উকিল হয়ে পর্যন্ত তো মিছে কথা বলে আসছো, আজ একটা কথাও রাখো। পরকালের ভয় কি তোমার এতটুকুও হয় না? গিরিশ কুণ্ঠিত হইয়া কহিলেন, পরকাল তা বটে, কিন্তু না, কিছুতেই হবে না, তোমাকে যেতেই হবে, যাও। অতএব গিরিশকে দেশে যাইতে হইল। যাইবার সময় সিদ্ধেশ্বরী অত্যন্ত মৃদু কণ্ঠে বলিলেন, ছেলে দুটোকে, বলিয়াই হঠাৎ কাঁদিয়া ফেলিলেন। আচ্ছা আচ্ছা, সে হবে বলিয়া গিরিশ বাহির হইয়া পড়িলেন। কিন্তু কি হবে তাহার স্বামী স্ত্রীর কেহই বুঝিলেন না। নয়নতারা গা টিপিয়া সিদ্ধেশ্বরীকে অন্তরালে ডাকিয়া কহিল, ও বাড়িতে কিছু খেতে টেতে বটঠাকুরকে মানা করে দিলে না কেন? সিদ্ধেশ্বরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? নয়নতারা মুখখানা বিকৃত গম্ভীর করিয়া বলিল, বলা যায় কি দিদি? সিদ্ধেশ্বরীর চোখ দিয়া তখনও জল পড়িতেছিল। আঁচলে মুছিয়া ফেলিয়া একটুখানি চুপ করিয়া বলিলেন, সে তুমি পারো মেজ বউ, শৈলর গলা কেটে ফেললেও সে তা পারবে না বলিয়া দ্রুত পদে চলিয়া গেলেন। মোকদ্দমার তদবির করিতে 2-1 দিন পূর্বে জেলায় যাইবার জন্য রমেশ ঘরের মধ্যে প্রস্তুত হইতেছিল। শৈল সেখানে ছিল না। সে ঠাকুর ঘরের মধ্যে দেহ হইতে তাহার সর্বশেষ অলঙ্কারখানি খুলিয়া ফেলিয়া জানু পাতিয়া বসিয়া গলবস্ত্র যুক্ত করে মনে মনে বলিতেছিল, ঠাকুর, আর তো কিচ্ছু নাই, এইবার যেমন করিয়া হোক আমাকে নিষ্কৃতি দাও। আমার ছেলেরা না খাইয়া মরিতেছে, আমার স্বামী দুশ্চিন্তায় কঙ্কাল সার হইতেছেন। ওরে কেন, ওরে পটলি! শৈল চমকিয়া উঠিল। এ যে তাহার ভাসুরের কণ্ঠস্বর। জানলার ফাঁক দিয়া দেখিল, তিনিই বটে। পাকা চুল, কাঁচা পাকা গোঁফ, সেই শান্ত স্নিগ্ধ সৌম্যমূর্তি। চিরকালটি যেমনটি দেখিয়ে আসিয়াছে ঠিক তাই, কোনো অঙ্গে এতটুকুও পরিবর্তন ঘটে নাই। কানাই পড়া ফেলিয়া ছুটিয়া আসিয়া প্রণাম করিল। পটল খেলা ছাড়িয়া হাঁপাইতে হাঁপাইতে উপস্থিত হইল। তাহাকে তিনি কোলে তুলিয়া লইলেন। রমেশ ঘর হইতে বাহির হইয়া প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিল। গিরিশ কহিলেন, এমন সময় কোথায় যাওয়া হবে? রমেশ কুণ্ঠিত অস্পষ্ট স্বরে বলিল, জেলায়। গিরিশ চক্ষের পলকে বারুদের মতো প্রজ্বলিত হইয়া উঠিলেন। হতভাগা লক্ষ্মী ছাড়া, তুমি আমার খাবে পড়বে আর আমারই সঙ্গে মামলা করবে? তোমাকে এক সিকি পয়সার বিষয় আশয় দেব না। দূর হও আমার বাড়ি থেকে, এক্ষুনি দূর হও। 1 মিনিট দেরি নয়, এক কাপড়ে বেরিয়ে যাও। রমেশ কথা কহিল না, মুখও তুলিল না। যেমন ছিল তেমনই বাহির হইয়া গেল। দাদাকে সে যেমন ভক্তিমান্য করিত তেমনি চিনিত। এইসব তিরস্কারের অন্তঃসার শূন্যতা সম্পূর্ণ অনুভব করিয়া সে তখনকার মতো মুখ বুজিয়া বাহির হইয়া গেল। তখন শৈল আসিয়া দূর হইতে গলায় আঁচল দিয়া প্রণাম করিল। গিরিশ আশীর্বাদ করিয়া বলিলেন, এসো এসো, এসো মা এসো।
সে স্বরে উত্তাপ নাই, জ্বালা নাই, বাহির হইতে প্রবেশ করিয়া কোনো লোকের সাধ্য নাই যে বলে এই মানুষটাই মুহূর্তকাল পূর্বে এরূপভাবে চিৎকার করিতেছিল। গিরিশের নজরে কোনোদিনই কিচ্ছু পড়ে না, কিন্তু আজ কেমন করিয়া জানি না তাহার দৃষ্টিশক্তি আশ্চর্য নৈপুণ্য লাভ করিল। শৈলর প্রতি চাহিয়া কহিলেন, তোমার গায়ে গয়না দেখছি না কেন ছোট বৌমা? শৈল অধোমুখে স্থির হইয়া রহিল। গিরিশের কণ্ঠস্বর পুনরায় এক এক পর্দা চড়িতে লাগিল। ওই হতভাগা শুয়ার বেঁচে খেয়েছে। গয়না কার? আমার। ওকে আমি জেলে দিয়ে তবে ছাড়ব, ইত্যাদি ইত্যাদি। 22শে মোকদ্দমার দিন অপরাহ্ন বেলায় হরিশ মুখ কালি করিয়া হুগলির আদালত হইতে বাটি ফিরিয়া আসিলেন এবং ধরাচূড়া না ছাড়িয়া বিছানাতে শুইয়া পড়িলেন। নয়নতারা কাঁদো কাঁদো হইয়া সহস্র প্রশ্ন করিতে লাগিল। খবর পাইয়া সিদ্ধেশ্বরী ছুটিয়া আসিয়া পড়িলেন, কিন্তু হরিশ সেই যে পাশ ফিরিয়া নীরব হইয়া রহিলেন, কেহই তাহার মুখ হইতে একটা জবাবও বাহির করিতে পারিল না। মোকদ্দমায় যে হার হইয়াছে তাহাতে সংশয় নাই। দুই জায়ে নিরন্তর বুঝাইতে লাগিলেন, মোকদ্দমায় হার জিত আছেই, তাছাড়া এখনো হাইকোর্ট আছে, বিলাতে আপিল করা আছে, এরই মধ্যে এমন করিয়া ভাঙিয়া পড়িবার কিছু মাত্র হেতু নেই। কিন্তু আশ্চর্য এই যে এই দুটি স্ত্রীলোকের যে আশা ভরসা ছিল, নিজে উকিল হইয়াও হরিশের তাহার কণা মাত্রও দেখা গেল না। সিদ্ধেশ্বরী আর সহ্য করিতে না পারিয়া হরিশের হাত ধরিয়া বলিলেন, মেজ ঠাকুরপো, আমি বলছি তোমাদের হার হবে না। যত টাকা লাগে আমি দেব, তুমি হাইকোর্ট করো, আমি আশীর্বাদ করছি তুমি জিতবেই। এতক্ষণে হরিশ মুখ ফিরাইয়া মাথা নাড়িয়া বলিলেন, না বৌঠান, সে হবার জো নেই, সব শেষ হয়ে গেছে। হাইকোর্টই বলো আর বিলাতি বলো, কোথাও কোনো রাস্তা নেই। বিষয় সমস্তই দাদার নামে খরিদ ছিল। বিয়ে দিতে গিয়ে তিনি সর্বস্ব ছোট বৌমার নামে দানপত্র করে দিয়ে এসেছেন। রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। দেশের দিকে মুখ ফেরাবারও আর পথ নেই। দুই জায়ে মুখোমুখি হইয়া পাথরের মূর্তির মতো বসিয়া রহিলেন। সন্ধ্যার পর গিরিশ আদালত হইতে ফিরিয়া আসিলে যে কাণ্ড ঘটিল তাহা বর্ণনাতীত। কাণ্ডজ্ঞানহীন উন্মাদ বলিয়া লাঞ্ছনা করিতে কেহ আর বাকি রাখিল না। গিরিশ কিন্তু সকলের বিরুদ্ধে ক্রমাগত বুঝাইতে লাগিলেন যে এ ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। হতভাগা নচ্ছার বোম্বেটে ছোট বৌমার গয়নাগুলো বেচে খাইছে, আর একটু হইলেই বাড়ির ইটকাঠ পর্যন্ত বেচিয়া খাইত। দেশের বাড়ির অস্তিত্ব পর্যন্ত লুপ্ত হইয়া যাইত। তিনি সকল দিক বিশেষ বিবেচনা করিয়াই ভরাডুবি হইতে বংশকে নিষ্কৃতি দিয়া আসিয়াছেন। শুধু সিদ্ধেশ্বরী এক ধারে স্তব্ধ হইয়া বসিয়াছিলেন। ভালো মন্দ কোনো কথাই এতক্ষণ বলেন নাই। সবাই চলিয়া গেলে তিনি উঠিয়া আসিয়া স্বামীর সম্মুখে দাঁড়াইলেন। চোখ দুটিতে জল তখনও টলটল করিতেছিল। দুই পায়ের উপর মাথা পাতিয়া পদধূলি মাথায় তুলিয়া লইয়া ধীরে ধীরে বলিলেন, আজ তুমি আমাকে মাপ করো। তোমাকে যার যা মুখে এলো বলে গাল দিয়া গেল বটে, কিন্তু তুমি যে তাদের সবাইয়ের চেয়ে কত বড় সে কথা আজ যেমন আমি বুঝেছি, এমন কোনো দিন নয়। গিরিশ মহা খুশি হইয়া মাথা নাড়িয়া বারংবার বলিতে লাগিলেন, দেখলে বড় বউ, আমার সব দিকে নজর থাকে কিনা। রমেশ কালকের ছোঁড়া, সে আমার চোখে ধুলো দিয়ে আমার এত কষ্টের বিষয় নষ্ট করে দেবে। এমনই কায়দা বেঁধে দিয়ে এলুম যে আর সেখানে বাছাধনের চালাকিটিও চলবে না। বলিয়া কি জানি নিজের কোন হাসির কথায় নিজেই হো হো শব্দে হাসিয়া ঘর দ্বার পরিপূর্ণ করিয়া ফেলিলেন। নমস্কার। নিষ্কৃতি উপন্যাসটি
এখানেই সমাপ্ত হলো।